বছর শেষের সময় আমি আমার ফাইনাল পরীক্ষা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তাই আমি সকাল 8টার বাসের টিকিট কাটি, কিন্তু দুর্ভাগ্যবশত একটু প্রযুক্তিগত সমস্যার কারণে সেই 8টার বাস সন্ধ্যা 6টায় আসবে আমাদের সেই বাসের কাউন্টার থেকে জানাই দেয়। আরে, এটা কোনো কথা হইল? এই বাস থেকে আমি এটা আশা করিনি। আমি বাড়ি তাড়াতাড়ি যাওয়ার জন্য সকাল 8টার বাসের টিকিট কাটলাম, তবু ঘুরে ফিরে যেই আসছেই কী লাভ হইলো আমার 8টার বাসের টিকিট কাটে? আজকে যে আমার কপালে কি আছে? হে ঈশ্বর, হে সৃষ্টিকর্তা, আমাকে রক্ষা করো। কিন্তু যাক, অবশেষে বাসের দেখা পাইলাম। এখন উঠে তাড়াতাড়ি বাড়ি যাইতে হবে। যদি আরও বেশি রাত হয়ে যায়, আমার কপালে আরও দুঃখ আছে। বাস আমাকে গ্রামে রাত 12টায় পৌঁছায় দেয়। গ্রামে পৌঁছে আমি এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে হাঁটা শুরু করি, কারণ আমাদের বাড়ি গ্রামের শেষ মাথায়, যেখানে পৌঁছাতে হলে একটা জঙ্গল পার হতে হয়। আর রাত্রিবেলা এই জঙ্গল পার হওয়া অনেক ভয়ঙ্কর ব্যাপার, যা আমার প্রধান সমস্যা। দিনের বেলায় এই জঙ্গল যেমন শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তেমনি রাত্রিবেলায় অধিক থেকে অধিকতর ভয়ঙ্কর। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, এমন সময় সুবোধ কাকার সাথে আমার দেখা হয়। কি গো কাকা, কেমন আছো তুমি? আমাদের বাড়ি যেমন গ্রামের শেষ প্রান্তে, তেমনি সুবোধ কাকাদের বাড়ি গ্রামের প্রথমেই। কে রে বাবা, তোকে তো ঠিক চিনতে পারলাম না। কাকা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি বিধু কাকা, ওই যে জঙ্গলের ওই পাশের বিমলের ছেলে। এবার চিনতে পারছো কি? ওরে বাবা, তুমি বিমলের ছেলে? দেখো তো কত বড় হয়ে গেছো। আমি তো তোমাকে চিনতেই পারিনি। যাই হোক, শহর থেকে আসছো বাবা? জি কাকা, এখন বাড়ি যাচ্ছি। কি, এত রাতে তুমি বাড়ি যাচ্ছ? কিন্তু জঙ্গল? ও আমি ঠিক পার করে নেব কাকা। পার তো করতে পারবে, কিন্তু অনেক সাবধানে বাবা। জি কাকা, আমি এখন যাই, জঙ্গলটা তো পার করতে হবে। আচ্ছা যাও বাবা, কিন্তু অনেক দেখে শুনে জঙ্গল পার হইও। জি কাকা, আমি তাহলে এখন যাই। আমি কিছু বুঝতে পারলাম না, কাকা আজকে এই জঙ্গল নিয়ে এত কিছু বললো কেন? আমি যাওয়ার সময় দেখি কাকা আবার আমার দিকে অনেকক্ষণ চেয়েও ছিল। অবশেষে জঙ্গলে পৌঁছালাম। জঙ্গলে হাঁটতে হাঁটতে আমি শিয়ালের সেই ভয়ঙ্কর ডাক, ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছিলাম। এসব শুনে আমার একটু ভয় হওয়া শুরু হয়, কিন্তু আচমকা দেখি কার যেন কান্নার আওয়াজ এই জঙ্গলে প্রতিধ্বনি সৃষ্টি করছিল। পরে ভালোভাবে শুনতে পাই এটি কার যেন কান্নার আওয়াজ। আমি একটু চিন্তার মধ্যে পড়ে যাই যে এই নির্জন জঙ্গলে, যার আশেপাশে কোনো লোকজন দেখা যাচ্ছে না, এইখানে কে এই কান্না করছে। তাই আমি আর বেশি কিছু না ভেবে যেদিক থেকে এই কান্নার শব্দ আসছিল সেই দিকের উদ্দেশ্যে রওনা দিই। আমি সেখানে গিয়ে দেখি একটা ছোট মেয়ে একখানে বসে কান্না করছে। এই যে মেয়ে, তুমি কাঁদছো কেন? আর এই নির্জন ভয়ঙ্কর জঙ্গলে এত রাতে তুমি একা এখানে কি করো? আমি মেয়েটিকে এসব জিজ্ঞাসা করতেই মেয়েটি আমাকে বলে ওঠে, তোমার যদি নিজের জীবনের প্রতি মায়া থাকে, তাহলে এখান থেকে পালাও। মেয়েটি এই কথা বলা মাত্রই কোথা থেকে যেন এক ভয়ঙ্কর হাসি শুনতে পেলাম। আমি বিপদের আশঙ্কা বুঝতে পেরে মেয়েটির কাছে যাই, মেয়েটিকে সঙ্গে নিয়ে জঙ্গল থেকে বের হব। যেই না মেয়েটির কাছে যাই দেখি মেয়েটি উধাও। এসব দেখে আমি নিজেকে থামাতে পারিনি, তাই আর এদিক ওদিক না তাকিয়ে দিলাম দৌড়। অবশেষে আমি গ্রামে পৌঁছালাম। গ্রামে পৌঁছেই আমার চাচাতো ভাই সুজনের সঙ্গে আমার দেখা হয়ে যায়। সুজনকে আমি সব কিছুই খুলে বললাম, আজকে এই জঙ্গলে আমার সাথে যা যা ঘটেছে। তারপর আমি সুজনের কাছ থেকে জঙ্গলের সেই মেয়েটির সম্পর্কে কিছু জানতে পারলাম। ওই জঙ্গলের মেয়েটি এই গ্রামের নয়। এই মেয়েটিকে কেউ জানে না। এই মেয়েটির পরিচয়, মেয়েটি কোথায় থাকে, কিভাবে এই জঙ্গলে আসলো, কেউই জানে না। শুধু এই গ্রামের মানুষ এটুকুই জানে যে এই মেয়েটি প্রতি রাতে এই জঙ্গলে কান্না করে। এই মেয়েটির কান্না করার রহস্য আজও অজানা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই গল্পের দ্বিতীয় পর্ব আনার খুব চেষ্টা করব। এই মেয়েটির সম্পর্কে জানার জন্য আমরা অনেক কিছুই করব এই গল্পের তৃতীয় পর্বে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর, ভয়ঙ্কর ও মজাদার ভিডিওতে। ধন্যবাদ।